16 বছরের দীর্ঘ প্রতীক্ষা এরপর ফিরে আসে, প্রতীক্ষাটা কোন শক্তিতে কি কারণে করলেন? যে যদি আমি বের হতেই না পারবো তাহলে আল্লাহ কেন ওকে আমার কাছে রাখবে? আধা ঘন্টা শুধু আমরা দুজন তাকাই থাকতাম একজন আরেকজনের দিকে। রিলেশন না, আমরা পারিবারিকভাবে বিয়ে করছি। ওরে বলতাম যে তুমি নতুন করে ভাবার সিদ্ধান্ত নিতে পারো। স্বামীর প্রত্যাশায় দীর্ঘ 16টি বছর অপেক্ষায় ছিল মাসুদ আক্তার ববি। দর্শক, এই গল্পটি কোনো গল্প না, এটি সত্য। আমাদের বাংলাদেশের এক দম্পতি ঠাকুরগাঁয়ের মোতাহার হোসেন বিডিআর সৈনিক এবং মাসুদ আক্তার ববি তার সহধর্মিণীর গল্প। তারা এই মুহূর্তে আমলকি প্রেজেন্টস ভালোবাসার গল্পে চ্যানেলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। স্বাগত আপনাদেরকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমরা একটু জানতে চাই সেই শুরু থেকে। 2008 সালের জানুয়ারির 1 তারিখে আমি চাকরিতে যোগদান করি। আমি ট্রেনিং শেষ করি, 6 মাস ট্রেনিং শেষ করার পরে আমি পিলখানাতে আমার পোস্টিং হয়। এখানে মেডিকেল হসপিটাল, যেটা আমাদের বিডিআর হসপিটাল যেটাকে বলে, সেখানে আমি কোর্স করার জন্য আসছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আসার পরে সেখানেই থাকি, তারপরেই তো এই পিলখানার হত্যাকাণ্ড আমাদের ঘটে যায়। ওই দিন আসলে পিলখানায় কি ঘটেছিল আমরা সেটা একটু জানতে চাই আপনার মুখে। আসলে সেদিন আমাদের চাকরি খুব কম হওয়ার সুবাদে যারা নতুন সৈনিক হয় আমাদেরকে আসলে অত্যাধিক পরিশ্রম করতে হয়, আবার যারা কোর্স করি তাদের আরও একটু বেশি। তো আমাদের সুযোগ ছিল না আসলে এগুলো কিছু জানার, বোঝার বা ওভাবে উপলব্ধি করার। হয়তোবা কেউ বিশ্বাস করবে না যে তখন তো বয়স ছিল 17 বছর, 18 বছর বয়স আমার চলতেছে। তো ওই বয়সে আমি যখন এখানে আসছি আমাদের স্টাফরা বলে দিয়েছিল যে তোমরা ওই যে 4 নাম্বার গেট দিয়ে আমরা প্যারেড পিটি করতাম আর কি, সকালবেলায় যে পিটিটাও করি আমরা। তো বলতো যে ডানে বামে তাকাবা না, ডানে বামে তাকালে আমাদের স্যাররা আছে, যদি কখনো সোজা চলে যাবা, ডানে বামে তাকানোর দরকার নেই, ঠিক আছে, নতুন সৈনিক তোমরা। তা আমরা কখনো ডানে বামেও তাকাইতাম না। 4 নাম্বার গেট, কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, সত্যি কথা বলতে আমি 4 নাম্বার গেট চিনতাম না। আমি গ্রেফতার হওয়ার পরে যখন আমাকে 4 নাম্বার গেট দিয়ে কোর্টে নিয়ে যেত তখন আমি জানতে পারছি যে এটা 4 নাম্বার গেট। গ্রেপ্তার করার সময় আসলে মানে আপনার প্রশ্ন ছিল না কোনো? আসলে গ্রেপ্তার করার সময় আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা আসেন জিজ্ঞাসাবাদ করবো। এই জিজ্ঞাসাবাদের কথা বলে আমাদেরকে নিয়ে যায়, আসলে জিজ্ঞাসাবাদ করে ফেরত দিবে এই কথা বলছিল। ওকে, এইরকম একটা ঘটনায় পড়তে হবে বা দীর্ঘ 16 বছরের কারাবরণ করতে হবে, এটা কি কল্পনায় ছিল? ভাই এটার চেয়ে মরে যাওয়া ভালো ছিল, এটার চেয়ে মরে যাওয়া ভালো ছিল সেদিন। আমার আব্বার 2 ফ্যামিলি, বড় ফ্যামিলিতে আমার 3 ভাই আছে, আমার আম্মুর আমি একাই সন্তান হিসেবে। 5 ছেলে, আমার আম্মুর মারা গেছে, আমি একাই বেঁচে আছি। জীবনে কষ্ট কী জিনিস উপলব্ধি করার সুযোগ উনি আমাকে দেয় নাই। যদিও আমরা অতটা সচ্ছল ফ্যামিলি না, তারপরে ওই যে একটা ছেলে হওয়ার কারণে খুব যত্নে লালন পালন করছে আর কি। আর ছোটবেলার থেকে সবাই অনেক আদর করতো। তো আম্মা, সেই মা আমার বলছিল যে বাবা মরে যাইতে যদি সেদিন, তাহলে হয়তোবা কান্নাকাটি করে 6 মাস 1 বছর পর সবাই থেমে যেত। আমি হয়তোবা রাত্রেবেলা শোয়ার সময় মনে পড়তো, কষ্ট পাইতাম ছেলের জন্য। কিন্তু এটা প্রতিদিনের জন্য একটা, শুধু আমি না, আমার মেয়েটা সহ, ওরে আবার মেয়ে বলে, বেটি বলে ডাকে, বৌমা বলে না। তো বলতো ওর কষ্ট আমার কষ্ট, মানে সহ্যই হইতেছে না। আর আব্বু আসছিল একবার দেখা করতে আমার সাথে, দেখা করার পরে আব্বা বলতেছে, আব্বার সামনে আমি কাঁদতাম না, তা আব্বা এটা কষ্ট পাইতো। শুধু একটা জিনিসই চিন্তা করতাম যে আমি তার এতই আদরের যে আমি যদি এখানে কান্না করি বা কিছু বলি তাহলে লোকটা হয়তো বা বাসায় ফেরত যেতে পারবে না। আপনার দিন শুরু হোক স্বাস্থ্যকর ড্রিঙ্ক আমলকি হালাল বিউটি কোলাজেন দিয়ে, যা চুলের বৃদ্ধি, তারুণ্যময় ত্বক ও নখ মজবুত রাখতে সাহায্য করে। নিজেকে এবং ত্বককে রিচার্জ করতে দৈনন্দিন রুটিনে পান করুন
আমলকি হালাল বিউটি কোলাজেন ড্রিঙ্ক। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। তারপর আব্বা একসময় বললো যে না, আমি ওরে দেখতে যাইতে পারবো না, কারণ আমার সহ্য হয় না এটা, ওরে রেখে আসতে আমার খুবই কষ্ট হয়। পরে 7 বছর পরে ওনার যখন ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সার ধরার পরে 7 বছর পরে আমি খুব রিকোয়েস্ট করতাম, আব্বা তুমি একবার আসো, তোমাকে দেখবো, আমি অনেক দেখতে ইচ্ছা করে, তুমি আসো। কয় না বাবা, আমি যেতে পারবো না, তুমি কি চাও আমি ফেরত না আসি? আমি তোমার দেখলে সহ্য করতে পারি না। পরে একটা সময় বললো যে যখন ক্যান্সারটা ধরা খেয়ে গেল, একটু সিরিয়াস পর্যায়ে যাওয়া শুরু করলো, তখন হাঁটতে চলতে একটু পারে, বললো যে তোমাকে দেখা করতে যাব। তো আমার দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, বড় ভাই জেলখানে, উনি আমাকে অনেক হেল্প করছে, অফিসার পদে আছেন উনি আমাকে বলে আমারে কাশিমপুরে চালান আসার ব্যবস্থা করে দেয়। তারপর আমি কাশিমপুর 2-এ আসি শুধু আমার আব্বুর সাথে দেখা করার জন্য। সেটা আমাদের শেষ দেখা ছিল। এই যে 16 বছরের জেল জীবনে ঠিক মুক্ত হওয়ার আগে বা যখন শুনলেন যে বাংলাদেশের একটি পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পরে কি আশা করছিলেন যে এভাবে বের হতে আসলে পারবেন? যখন আমরা 5ই আগস্ট দেখলাম, আমরা তো সবসময় দোয়া করতাম যে আল্লাহ একটা ব্যবস্থা করে দেন আমাদেরকে, কারণ আমরা যে কি পরিমাণ জুলুমের শিকার হয়েছি সেটা একমাত্র আল্লাহ জানে। আর যারা আইনের সাথে জড়িত আছে তাদেরকে জিজ্ঞেস করলে, বা জজ সাহেবরা আছেন, হয়তো ওনারা এটার ব্যাখ্যা দিতে পারবে আইনগতভাবে আমরা কতটা নির্যাতিত হয়েছি। আপনি বিশ্বাসও করতে পারবেন না, আমরা কত জায়গায় লোক পাঠাইছি, কত জায়গায় আমাদের লোক গিয়েছে, কিন্তু ন্যায় বিচার অনেক পরের হিসাব ছিল, সুবিচারটা পর্যন্ত আমরা পাওয়ার আশা করতে পারি নাই। মানববন্ধন থেকে শুরু করে আপনার ডিসি অফিসে আমাদের স্মারকলিপি প্রদান থেকে শুরু করে পরিবারগুলো রাস্তায় নেমে গেছে ভাই, কিন্তু কোনো প্রতিকার পাই নাই আমরা। কখনো জেল জীবনে বসে মনে হতো যে মুক্ত কি আদৌ হতে পারবো, এরকম কি একটা আশা ছিল ভাই, কারণ আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে যদি আমি বের হতেই না পারবো তাহলে আল্লাহ কেন ওকে আমার কাছে রাখবে, এই একটা ভরসার জায়গা আমার ছিল। মোতাহার ভাই, একদম তরুণ, আপনি টকবকে তরুণ, সদ্য বিবাহিত জীবন, বিবাহিতা বউকে ঘরে রেখে জেল জীবনে, ওখানে বসে আসলে কি কি মনে পড়তো? সবসময় মনে হতো যে যখন নিয়ে আসছিলাম ওর বাসা থেকে, যখন আমাকে তুলে দেয় আমার হাতে, বলছিল বাবা আমার একটাই মেয়ে, আদরের মেয়ে, দেখে রাখিও। আসা যখন দেখলাম যে অনেক সহজ সরল, আমি কিন্তু ওকে দেখি নাই বিয়ের আগে, বিয়ের আগে ওর সাথে আমার পরিচয়ও ছিল না, জাস্ট 2-1 বার কথা হয়েছে আমাদের, এরকম কিছু কথা হয়েছে। তো যখন আমি দেখলাম যে আল্লাহ এত নম্র, এত ভদ্র, এত সফট মানুষ, চিন্তা করলাম ও একটা ধমক নেওয়ার মতো অ্যাবিলিটি রাখে না, তো আমারই আগলায় রাখতে হইব। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, দেখে রাখবো ইনশাল্লাহ। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে না, সবচাইতে অবহেলিত ব্যক্তিটাই সে ছিল। তার যেটা প্রাপ্তি ছিল, তার যেটা প্রত্যাশা ছিল, আসলে কোনোটাই সেভাবে পূরণ করা সম্ভব হয়নি আমার। কোন বিষয়গুলো মনে পড়ে খুব বেশি অসহায় বোধ করতেন? ওর সাথে পরিচয়টা তো আমার খুব কম সময়, 14 দিনের একটা সময়, এত ডিপ রিলেশনটাও আসলে ওভাবে হয় না, যেহেতু আমরা রিলেশন না, আমরা পারিবারিকভাবে বিয়ে করছি। ও ছবি দেখছিল আমার, আর আমার ওভাবে দেখারও সুযোগ হয় নাই। তারপরে বাবা মা বলছিল যে তুমি, আম্মা বলতেছিল যে একটাই ছেলে তুমি আমার, তোমার জন্য কি এমনি যাকে তাকে তুলে নিয়ে আসবো, আমার উপরে বিশ্বাস নাই তোমার? তখন আমি বললাম যে ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছো, তোমার এত পছন্দ, আলহামদুলিল্লাহ, আর কি করার আছে আমার। একটা হৃদয় থেকে একটা প্রশ্ন জানতে চাই, কখনো কি মনে হয়েছে যে 16 বছর, 8 বছর, 10 বছর, 16 বছর পার হয়ে যাচ্ছে, ববিকে আপনি পাবেন বা সে অন্য কোথাও চলে যাবে, এরকম কি মনে হয়েছে? ওকে আমি বারবারই বলতাম যে জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার সুযোগ সব কিছুই আছে, তবে একটা জিনিস হলো, ওরে বলতাম যে তুমি নতুন করে ভাবার সিদ্ধান্ত নিতে পারো, নাও, এটাই হবে, এটাই ভালো সলিউশন হবে। কিন্তু ওর জায়গায় অটুট ছিল, আর ও বারবার একটা কথাই বলতো যে না, সব কিছুরই তো শুরু আছে, যেমন শেষও তেমন আছে। ববি আপা, 16 বছরের দীর্ঘ প্রতীক্ষা, এরপর ফিরে আসে, এই প্রতীক্ষাটা কোন শক্তিতে, কি কারণে করলেন? শক্তি বলতে মহান রব্বুল আলামিনের প্রতি আমার বিশ্বাস ছিল যে শুরু যখন হয়েছে শেষ তো হবেই, আর ওর লাভিং কেয়ারিং আমার খুব পছন্দ এবং খুব মুগ্ধ করছিল, তো এটার জন্যই এত দূর
এগিয়ে এসেছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে বিশ্বাস ছিল আমার যে আজ ও কাল হোক সে ফিরবেই, কারণ যেটা সত্য সত্য কিন্তু প্রকাশ হয়, সেই সত্যটা প্রকাশের জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। ইনশাল্লাহ অপেক্ষার ফল ভালো পেয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনার সবচেয়ে প্রিয় মানুষটা আপনার পাশে হয়তো পাবেন কিনা সেও জানতেন না, অনিশ্চিত যাত্রা। তার সাথে যে একবার দুইবার দেখা হয়েছিল, তখন কি কথা হয়েছিল বা কি বলতেন? কথা কিছুই বলতে পারতাম না, কান তো শুধু শুধু। দেখতাম। কারণ জেলখানার যে বেড়াটা আছে, যেটাতে কথা ইন্টাররুম যেটা বলে আমাদের, আর ওখানে লোকজন অনেক বেশি যায়, এই কারণে আমরা কথা বলতে পারি ছেলেরা, আর ওর কথা আমার কান পর্যন্ত আসতো না, শুধু তাকাই থাকতাম দুজনে। আধা ঘন্টা সময় দিত, তখন আধা ঘন্টা শুধু আমরা দুজন তাকাই থাকতাম একজন আরেকজনের দিকে। আব্বাও কিছুক্ষণ কথা বলে, বা আম্মা যদি আসে, আম্মা তো সঙ্গে আসতোই, আম্মা বলতো যে বাবা আমি দাঁড়াইছি, কথা বলো তোমরা। কিন্তু কথা বলার সুযোগ খুব কম হতো, কারণ অনেক মানুষ একসাথে কথা বলতো, আর একটু দূরত্বটা বেশি, আর ও কথা আসতে বলে, সে কারণে কথা কান পর্যন্ত আসতো না আর কি। একজন মেয়ের আসলে বিয়ে হওয়ার পরে স্বামীর সবচেয়ে ভরসার মানুষ। আসলে এই যে দীর্ঘ 16 বছরের যাত্রায় আপনার চাওয়া পাওয়াগুলো আসলে আপনার ছোটোখাটো মানে অপ্রাপ্তিগুলো কে পূরণ করতো? বা অনেক জিনিস আছে শ্বশুর শাশুড়িকে বলাও যায় না, মেয়েদের যে ভালো লাগাটা, সেই জায়গাগুলোকে কতটা স্যাক্রিফাইস করতেন আপনি? শাশুড়ি, আমার মা, ওনার সাথে শেয়ার করতাম যেটুকু শেয়ার করার মতো আর কি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার শ্বশুর, মানে উনিও খুব বাবা মেয়ে বাবার মতোই। এই দুইটা মানুষকে নিয়ে আর কি সব কিছু টুকটাক বলা বা টুকটাক শেয়ার করা, যেটা শেয়ার করার মতো না সেটা নিজের কাছে রেখে দিতাম। যখন আপনি শুনলেন যে মোতাহার ভাই ফিরে আসবে, ওই সময়ের অনুভূতিটা আসলে কেমন ছিল? বলে প্রকাশ করতে পারবো না। ও এখনো বিশ্বাস করে না। আমি এখনো বিশ্বাসই করতে পারি না যে আমি ওর সাথে হাঁটি বা ওকে আমি দেখতে পাই, এইরকম আর কি। মাঝে মাঝে বলে যে স্বপ্ন দেখতেছি কিনা। আদৌ মনে হয় যে আসলে আমি যে এখানে কথা বলতেছি ওর সাথে, এটা কি আসলে সত্যি নাকি? আসলে ও এমন একটা মানুষ, এই যে গোটা রাস্তা আসলাম ঢাকাতে, গাড়িতে জার্নি করে ওর অতটা অভ্যাস নাই। পুরো রাস্তাটাই মনে করেন খুব অস্বস্তিকর পরিবেশে সে কাটাইছে। বারবার জিজ্ঞেস করতেছি কি হয়েছে, কোনো সমস্যা আছে কিনা। সমস্যা আছে আমি বুঝতেছি, কিন্তু বলতেছে না। সে হলো এই টাইপের, সে প্রবলেম শেয়ার করলে আরেকজন একটু পেরেশান হবে, এই টাইপের কোনো জিনিস সে চায় না, করেও না। এটাই হলো তার সমস্যা। অনির্দিষ্ট একটা জীবন, তোমার জামাই তো জেল জীবনে, তুমি আসলে চলে আসো বা নতুন জায়গায় বিয়ে করো, এটা কিন্তু মেয়েদের ঘর থেকে বলে। সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা আছে কিনা, বলেছে কিনা কখনো? হ্যাঁ হয়েছিল, কিন্তু ওটা আমি ইগনোর করছি বরাবরের জন্য। কি বলতেন তাদেরকে, কি বলে বোঝাতেন? না, এটা বলে বোঝাতাম যে আসলে আমার তো বিয়ে হয়েছে, যেহেতু আমি ওকে অনেক পছন্দ করতাম, তো ওর পছন্দটাই আমার কাছে অনেক বেটার ছিল। মানে পৃথিবীর সবচাইতে, কি আর বলবো, পৃথিবীর সবচাইতে মনে করেন 14 দিনের একটা সংসার ববি আপা, কোন শব্দটা মোতাহার ভাইয়ের বলা যেটা আপনার হৃদয়ে 16 বছরের শক্তি দিয়েছে? না, ও একটা কথা আমাকে বলছিল যে আসলে দুই নৌকায় কখনো পা দিও না, মানে যে কোনো একটা নৌকা তোমাকে তোমার লক্ষ্যস্থানে পৌঁছাবে, তুমি যদি সেটা তোমার চুজ করো আর কি এটা। তো আমি মনে করছি যে না, আমি তোমার নৌকাটাই চুজ করলাম। এই নৌকা কোথায় নিয়ে যাবে আমি জানি না, তবে আমার বিশ্বাস যে তোমার কাছে পৌঁছাবে, এই আর কি। এটা নিয়ে আমি সবসময় লালন করতাম যে না। আর আশেপাশে অনেক কিছুই দেখতাম যে কেমন জানি এলোমেলো সব ইয়াগুলো, তো সম্পর্কগুলো আর কি। ও আমার আব্বা একটু প্রতিনিধি ছিল, তো অনেক সময় বাসায় অনেক লোকজন আসতো, বিভিন্ন ধরনের মানে ওই সম্পর্কগুলো বিশ্বাস দেখার পরে ও আপসেট হয়ে যেত যে মানুষ এভাবে কেন, আমরা পাই না, কষ্ট পাচ্ছি একজন আরেকজনের পাওয়ার জন্য, আর অথচ এরা কাছাকাছি থাকার পরেও নিজেরা দূরে যাওয়ার জন্য এত ব্যস্ত কেন, সমস্যা কি? মানে দাম্পত্য কলহের যখন বিবাদ বিটার, ও ওই জায়গায় একটু ইয়ে করতো, ঠিক আছে। আর প্লাস আমার শ্বশুর আব্বা, আসলে শ্বশুর আম্মা মারা গেছে, যিনি শাশুড়ি, উনি মানে কি বলবো, অনেক ভালোবাসতো আমাকে। আর শ্বশুর আব্বার কথা তো বলারই বাহুল্য, যে ও আছে যেহেতু, সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না। ওনার সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না। আর আমার আব্বার মেয়ে নেই, আর আমার আব্বার জীবনের সবচাইতে বড় কষ্টই হচ্ছে এটা, যে তার একটা মেয়ে নাই। আর ও আসার পরে কিছুটা নিজের মেয়ে এক জিনিস, তারপরে বৌমা হিসেবে ও যতটুকু পারছে, আর ওনার দ্বারা যতটুকু সম্ভব আমি তো দেখতে পাই নাই, কিন্তু ওরা যা বলতো, আব্বা যেটা বলতো,
আমি মুগ্ধ হয়ে যেতাম ভিতরে থেকে, যে আসলে যাক আব্বাও খুশি, ও বাবার মতো একজন শ্বশুর পেয়ে অনেক খুশি। জেলের মধ্যে তো একটা বন্দি জীবন, ওখানে সময় কাটতো কিভাবে? আসলে জেলে যখন আমরা যাই খুব কঠিন একটা পরিস্থিতি ছিল তখন। আর আমাদের যে লালবাগের যে জেলটা ছিল, পুরাতন ঢাকা যেটা বলি আমরা, ওইখানে যে জেলটা ছিল ওটা একটা দুঃস্বপ্নের মতো জায়গা। মানুষ ওখানে ভালো স্বপ্ন দেখতেও ভয় পায়, কারণ পানির এত হাহাকার ছিল, পানি খুঁজতে খুঁজতে দিন চলে যেত আর কি। আমরা এমনও সময় গেছে 5 লিটার পানি দিয়ে গোসল করছি, এই টাইপের। আর রাত্রেবেলা শোয়ার আগ দিয়ে তারপরে তো অনেক নামাজ কালাম, তারপরে জিকির আজগার করতাম, নামাজ কালাম পড়তাম আমরা। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বাকি যে সময়টুকু থাকে, বন্ধু বান্ধব ছিল, আমরা তো ইয়াং ছিলাম, বন্ধু বান্ধবের সাথে গল্প টল্প, খেলাধুলা, হালকা পাতলা খেলে টেলে সময় কাটাতাম। আর শোয়ার সময় তখন ঘুমাইতে ঘুমাইতে মনে করেন প্রতি রাতেই আমার 2টা-3টা বেজে যেত। ওই টাইমটুকুই আমার খুব কষ্ট হইতো বেশি, কারণ ওই টাইমটাতেই বেশি চিন্তা হইতো, বাড়ির নিয়ে মনে পড়তো খুব, বাড়ির লোকের কথা। একা একা শুয়ে শুয়ে কাঁদতাম, কাঁদতে কাঁদতেই ঘুমাই যেতাম এক সময়। 4-5টা বছর এভাবেই গেছে। 4-5 বছর পরে গিয়া যখন আমাদের মামলার যে রায়টা দিল, আমাদের রায়টা হওয়ার পরে কিছুটা স্বস্তি হলো। আর যখন কেরানীগঞ্জে চলে আসলাম, এটা অনেক বড় জেল ছিল, জায়গা অনেক ভালো ছিল, পানির সাপ্লাই ছিল, সব কিছু মিলে ভালো একটা ব্যবস্থা নতুন এই জেলটাতে তৈরি হয়েছিল আর কি। খেলাধুলার জায়গা ছিল, বাস্কেট খেলতে পারে, ভলিবল খেলতে পারতো, ফুটবল খেলতে পারতো, ক্রিকেট খেলা যেত, ক্যারাম বোর্ডের ব্যবস্থা ছিল পর্যাপ্ত আর কি। যেটা ওগুলা জেলেও ছিল, কিন্তু এটা অত মানে বৃহৎ পরিসরে না। এগুলা খেলাধুলা করতাম, কিন্তু যখনই একটু নীরব হয়ে যাইতাম, যে কোনো কাজ নাই, বসে আছি, তখনই খুব কষ্টটা হয়ে যেত আর কি। সেটা বসে থাকি, শুয়ে থাকি, যেভাবেই থাকি। আপা কিভাবে সময় কাটাতেন? আমারও স্বামী কই যে সবসময় নামাজ কালাম পড়তাম, গল্পের বই পড়তাম, হাদিসের বই পড়তাম। তারপরে এই যে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার মানে ভাসুর যা আছে বাচ্চাগুলা, ওই বাচ্চাগুলোর সাথেই টাইমটা একটু হয়তো খারাপ লাগলে ওদের সাথে একটু গল্প করতাম, ওদের বাসায় যাইতাম। যখন স্বামী বিদেশে থাকে বা বাইরে থাকে তখন একটা বিষয়, কিন্তু যখন স্বামী হচ্ছে জেলখানাতে থাকে তখন আশেপাশের মানুষগুলোর কথা বলার ধরন বা প্রশ্নবাণ একটু ভিন্ন রকম হয়, ভিন্ন চোখের হয়। সেইটা কখনো পড়েছে কিনা আপনার কান পর্যন্ত বা আপনার পর্যন্ত এসেছে কিনা? আসে নাই, আশেপাশে মানুষগুলো অনেক ভালো ছিল, অনেক সাপোর্টও করতো আমাকে। বিপদ আসলে শক্ত হাতে থাকতে হয় বা এরকম আর কি, বুঝতে দিত আর কি। মোতাহার ভাই, নতুন বাংলাদেশে নতুন একটা চমৎকার প্রেমময় যাত্রায় কেমন আগামী চান, আগামীর দিনগুলো কেমন চান? আমার একটা কথা শুরুতেই বলি, 5ই আগস্টের পরে আমাদের যে ভাইরা, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা, অ্যাটলিস্ট আমার কথাটা আমি বলবো যে আমি বাইরে, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক, এটা আমার সবচেয়ে মনে প্রাণে চাওয়া। যারা এখনো জীবিত আছে, আমি চাইবো তারা যেন সুন্দর ও সুন্দরভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যায়। আর যেটা চাওয়া, আমাদের তো আসলে একটা প্রান্তিক পর্যায়ে চলে গেছি আমরা, যেটাতে আসলে ফিরে আসাটা খুব কষ্ট। এটাতে মানে আমার একটা জব ছিল, এখন তো কিছুই নেই। কথাটা হচ্ছে এরকম, একটা জব ছিল, একটা ভরসার জায়গা ছিল, এখন কিছু নাই। আর সে জায়গায় মনে করেন আবার প্রতি মাসে আমাদের কোড হয়, হাজিরা দিতে আসতে হবে ঢাকা, ওই বাড়ি থেকে ঢাকা চলে আসা, এটা খুব কষ্টের একটা যাত্রা। এটা নিয়ে আতঙ্কিত হয়ে যায়। ঢাকা শহর তেমন কিছু চিনিও না, আসতে গেলেও 4-5 জনের হেল্প প্রয়োজন হয়, যে অমুক জায়গায় আসতেছি, একটু নিয়ে যাও, পিক করে নিয়ে যাও। তা আমাদের চাওয়া হবে একটা, যে আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। আর আমি আজকে এই 16টা বছর আমার জীবন থেকে চলে গেছে খুব কঠিন একটা জায়গার ভিতরে। এটা আসলে যে থাকবে না এটার কষ্ট কোনোদিন সে উপলব্ধি করতে পারবে না। আমি ছিলাম, আমি জানি যে আমার উপর দিয়ে কী গেছে। তো আমার একটাই চাওয়া থাকবে, যাদের কারণে আমি জেল খেটেছি, আমি এতগুলো বছর কষ্ট করেছি, আমার পরিবার কষ্ট করেছে, আমি এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু একটা বিচার চাই, যেটা আমি দেখতে চাই যে কে করছে। আমি নিজেও জানি না ভাই, আমি নিজে জানি না যে কে করছে, এটা আমি জানতে চাই যে কে করেছে।
আর সর্বোচ্চ শাস্তিটা দাবি করে থাকি আমি। আরেকটা কথা বলতে চাই যে আমাদের যারা অফিসার ছিলেন, সবচেয়ে কষ্টের জায়গা আমার একটা আছে, সেটা হলো আমি এক স্যারের সাথে ছিলাম, উনি আমাকে বাবা বলে ডাকতো, যে বাবা এদিকে আসো। ছোট মানুষ ছিলাম, আর তখন তো খুবই ছোট বয়স, আমার 17-18 বছর বয়স। এই সময় যে কেউ মানুষকে, অন্য মানুষ সিনিয়র যারা আছে আদর করে, বাবা এদিকে আসো এভাবে ডাকতো। আর সেই বাবাদের হত্যা মামলার আসামি আমি ছিলাম। এটা আমার জন্য অনেক ব্যথার, খুব ব্যথা করে আমার এটা। চুল পড়ছে? আপনার চুল পড়ার সমস্যার সমাধানের এখনই সময়। আমলকি হেয়ার অয়েল ব্যবহার করুন। চুল পড়া বন্ধ হবে এবং চুলের প্রাকৃতিক বৃদ্ধি হবে। আমলকি হেয়ার অয়েল। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। এতটাই সম্মান করি, এতটাই ভালোবাসি, যেটা আসলে বোঝানোর মতো না আমার স্যারদেরকে। তো আমি শুধু আমার ওই পরিবারগুলো যারা আজকে, যাদের আপনজন হারিয়েছে, সম্ভব না এটা পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও ওই আপনজনের ব্যথাটা ভোলানো সম্ভবই না। কারণ আমার পরিবারের আমি পারি নাই ভুলাইতে পারি। আমি তো বেঁচে ছিলাম, যারা চলে গেছে সেটা তো আরও কঠিন। ওই সন্তানের তার বাবার যে কষ্টটা, এটা কোনো কিছু দিয়ে আমরা মেকআপ দিতে পারবো না। তবে এতটুকু বলতে চাই, তাদেরকে আমরা অনেক ভালোবাসি, আমরা অপরাধী ছিলাম না সেদিন। সেটা কোনো বিদ্রোহ হয় নাই, সেটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল, যেটা এখন প্রতীয়মান। যারা মনে করেন আমাদের এখানে ইনভেস্টিগেশন করতেছে, যারা তখন ডিজিএফআই এনএসআইতে ছিল, অনেকদের বক্তব্য শুনেছি, আসার পর থেকে ওগুলোই শুনতেছি। শোনার পর একটা ঘোর, আমি যে কি বলবো ভাই, আমি বলে বোঝাইতে পারতেছি না যে এত বড় একটা ঘটনা হয়ে গেল, অথচ এই লোকগুলার এইভাবে ফাঁসাই দিয়ে দিল আমাদেরকে। আসল লোকগুলা চলে গেল, কষ্টের অনেক বড় একটা জায়গা ভাই এটা। আমার বাবাকেও আমি বুঝাইতে পারি নাই। আমার বাবা জিজ্ঞেস করছিল, 8,000 লোকের মতো ছিল ভিতরে, এতগুলো লোক বাদ দিয়ে 850 লোকের চার্জশিট, আর সেখানে তোমার নাম। আমি আব্বা আমি কিছু করি নাই সেদিন। একদম বুকে হাত দিয়ে বলতে পারি না, টোটাল সময়টাই আমি বাসায় সবার সাথে ফোনে ছিলাম, কথা বলতেছিলাম। ভয়ে ছিল, কান্নাকাটি করতেছিল, আমিও কান্নাকাটি করতেছিলাম, ভয় পাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল। তো সেই জায়গার থেকে মনে করেন এতগুলো দিন চলে গেল আমার। এখন আল্লাহর রহমত একটা, এটা 5 তারিখটা আমাদের জন্য বিশেষ একটা নিয়ামত হিসেবে আসছে আমার জন্য। কারণ হচ্ছে যে এটা যদি না হতো, আমাকে সবার দরজায় দরজায় গিয়ে বলতে হইতো যে ভাই আমি কিছু করি নাই, ভাই আমি কিছু করি নাই। পুরো বাংলাদেশ না, এখন গোটা ওয়ার্ল্ড জানে যে আমরা ভিতরে যারা আছি তারা কীরকম অসহায়ত্ব অবস্থায় আছে। আমাদের ফ্যামিলিগুলোর গল্পগুলো শুনলেই বুঝতে পারবেন আপনি, ফ্যামিলিগুলো। আর যারা ভিতরে আছে আর অনেক মানুষ আছে, যেমন আমি যার সাথে ছিলাম, আমার ক্লোজ নিয়ারেস্ট সিনিয়র ভাই ছিল শামসুল, ওনার নাম হচ্ছে শামসুল হক। উনিও একটা ভিন্ন নামের কারণে আজকে একটা সিচুয়েশন তার উপরে ক্রিয়েট হয়েছে। মোতাহার ভাই, দীর্ঘ 16 বছরের কারাজীবন, আপনার স্ত্রীর দীর্ঘ 16 বছরের প্রতীক্ষা, পুরো বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষের সামনে আপাকে আপনি কি বলতে চান? শুধু ওকে বলতে চাই, আসলে সবসময় যেটা বলতাম যে আসলে ওরে সবাই এভাবে বলতো, সবাই বলতো, খুব সম্মান করতো ওরে, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, এলাকাবাসী। কারণ একটা জিনিস সবাই চিন্তা করতো যে না, এরকম একটা মানুষ একটা ছেলের জন্য এভাবে অপেক্ষা করতেছে, ওরাও অবাক। মানে এই কারণেই ওরে ডিস্টার্ব তো দূরের কথা, কোনো কিছু বলা তো দূরের কথা। হ্যাঁ, সব জায়গায় সবাই যে 100% ভালো মানুষ হবে সেটা কিন্তু না, 2-1 মানুষ ব্যতিক্রম থাকবেই। আর সে শুধু একটা কথাই বলতো যে সে একসময় বলতে বলতে থেমে যাবে, সে ক্লান্ত হবে আমাকে বলতে বলতে, সে কখনো প্রতিবাদ করে না কারো কথা কিছু। তবে আপনি কি কখনো তাকে ভালোবাসি তোমাকে এই শব্দটা বলার? এটা ভাইয়া যদি 10 মিনিট কথা বলি, আমার একজন ফোন করতেছিলাম, এক ছোট ভাই, ওই যে সরকারি ফোনে 10 মিনিট কথা বলি না, হ্যাঁ, পরে আমার একদিন বলতেছে যে লাভ ইউ ভাইয়া, আসছেন, এভাবে বলতো আমারে। মানে ওরে 10 মিনিট চেষ্টা করতাম যে 10টা মিনিট যেন ও নিজের মতো করে পায় ফোনে জেলখানার ভিতরে যেটা। তো বলতো যে ভাইয়া আসেন আসেন আসেন, ভাবির সাথে কথা বলেন। তো এইভাবেই আর কি সবাই জানতো, কিন্তু শুনি নাই যে কেউ কীভাবে ওভাবে ডিস্টার্ব করছে ওরে। এটা ভালো লেগেছে আমার। এটাও মোতাহার ভাই, জেলখানার যে 10 মিনিটের কথা, এইটা আসলে কতটা বেশি মনে হতো যে আপনাকে একটু সজীব করে তুলতে আসলে কাজ করতো? আসলে 10টা মিনিটের অপেক্ষা খুব কঠিন ছিল, যে বারবার মনে হতো 10 মিনিট কখন পাবো। সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা লাগে, সিরিয়াল
মেনটেন করে তারপরে গিয়ে ফোনের কাছে যাওয়ার পরে না কথা বলবো। এই 10টা মিনিট অনেক কথা গুছাই যে বলবো, এগুলো বলবো, আজকে এগুলো বলবো, কিন্তু ফোনটাতে বলা শুরু করলে তখন আর এগুলো অত কিছু আসে না। মনে হয় শুনে যাই, ও চেষ্টা করে যে ও বলে যে তুমি বলো, এই হয় না আসলে। ববি আপা এবং মোতাহার ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন একটি চমৎকার দম্পতি, তাদের গল্প শুনলাম। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো গল্পের সাথে। আমাদের সাথেই থাকবেন।